নির্বাচনের একটা আমেজ আমরা দেখতে পাচ্ছি। তো ঈদে এইটার প্রভাব কতটুকু ছিল? থ্যাংক ইউ আপনাকে। আপনাকে ঈদের শুভেচ্ছা। ঈদের প্রভাব তো পুরোপুরি ছিল। এবারের ঈদ অনেকটা স্বাধীন, মুক্ত। আমার মনে হয়েছে দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ একটা কারাবন্দী অবস্থায় ছিল। কারাবন্দী অবস্থা থেকে মুক্ত হলে মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে ভালো লাগা, সেইটা কিন্তু আজকে এবারের ঈদে আমি দেখতে পেয়েছি। সব মানুষের মধ্যে একটা ভীষণ রকমের একটা স্বাধীনতা কিংবা একটা প্রকৃত অর্থে যে ঈদ সেটা কিন্তু আমি এবারের ঈদে আমি আমার এলাকা মাদারীপুরে ছিলাম। তো আমি ঈদের ২ দিন আগেই গিয়েছিলাম। কিন্তু তারপরেও আরও ৪-৫ দিন কন্টিনিউ ছিলাম। প্রতিদিনই ঈদের দিন তো ঈদ মনেই হয়েছে। কিন্তু যে ৪-৫ দিন ছিলাম, ৪-৫ দিনও আমার মনে হয়েছে যে প্রতিটা দিনই ঈদ। তো আমি মনে করি যে মানুষের মধ্যে এই ১৭ বছরের সমস্ত গ্লানি তারা ভুলে গিয়ে এবারে ঈদটা ভীষণভাবে তারা উপভোগ করেছে। এটা আমাকেও খুব মুগ্ধ করেছে। আমিও এই ৪-৫ দিন একইভাবে, কারণ অসংখ্য আ মানে আমার দলের এবং সাধারণ লোকজনও কিন্তু ঈদ শুভেচ্ছা জানাতে এসছে। আমিও এর ফাঁকে অনেকের আমাদের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সাথে তাদের বাড়িতে ছুটে গিয়েছি, তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবার জন্য। কাজেই এবারের ঈদটা আমার মনে হয় যে জীবনের শ্রেষ্ঠ ঈদগুলোর মধ্যে অন্যতম। আপা, এবারে আপনার একটু ব্যক্তি রাজনৈতিক জীবন সম্পর্কে জানতে চাই। ইডেন কলেজের নির্বাচিত ভিপি থেকে তার পরবর্তীতে এই যে বিএনপির এত বড় একটি জায়গায় নিজেকে নিয়ে যাওয়া এবং মহিলা দলের দায়িত্বগুলো পালন করা, পাশাপাশি নিজের জেলায় একটি জায়গা করে নেওয়া এবং নির্বাচিত আসন থেকে আপনি যে দায়িত্ব পালন করেছেন ২ বছর ধরে, তো এই জার্নিটা আমি জানতে চাচ্ছিলাম। অ্যাকচুয়ালি এই জার্নিটা খুব যে মানে একেবারে স্মুথ ছিল আমি সেটা বলব না। কারণ কি আপনি জানেন আমি প্রায় ৪০ বছর হতে চললো আমি রাজনীতিতে আছি। 86 এ আমি ইডেন কলেজে ভর্তি হই অনার্সে। তো 86 এ আ আমি আমি কিন্তু ইডেন কলেজে ছাত্রী সংসদ নির্বাচনটা পেয়ে যাই। তো ছাত্রী সংসদ নির্বাচনে পেয়ে যাই। আমার বাবা ওই হলো বিএনপির রাজনীতি করতেন। আমার বাবা আ রাজনীতি করবার জন্য তিনি সরকারি চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। তো সেই কারণে মানে রাজনীতির প্রতি যে ভীষণ আ একটা আবেগ কিংবা ভীষণ একটা কমিটমেন্ট সেটা আমি পরিবার থেকে পেয়েছি, আমার বাবাকে দেখেছি। সেই কারণে আমি এই ইডেন কলেজে এসেই যখন নির্বাচন পেলাম, আমাদের ছাত্রদলের পক্ষ থেকে প্যানেল দেওয়া হয়েছিল। আমি এসেই ঝাঁপিয়ে পড়লাম কোনো কিছু না বুঝিয়ে ছাত্রদলের এই প্যানেলের পক্ষে কাজ করবার জন্য। সেই থেকে যে আমার জার্নিটা শুরু হয়েছে, পরবর্তীতে আমি অ্যাকচুয়ালি আরেকটা বিষয় এখানে উল্লেখ করতেই হয়। পারিবারিকভাবেই কিন্তু আমি যেটা হয়েছে আমি যখন ক্লাস 9 এ পড়ি, তখন আমার বাবা এই স্কুলে একটা প্রতিযোগিতা হয়েছিল। সেটা হলো যে ওই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে, তার হিস্ট্রির উপরে বক্তৃতা করতে হবে। তো আমার বাবা কি করেছেন ওইটা আমি যখন এসে বললাম আব্বাকে যে, "আব্বা এরকম আমার স্কুলে এটা হবে।" বলে কি, "ঠিক আছে তুমি এটাতে অ্যাটেন্ড করবা।" তো আমি বলছি, "আমি কেমনভাবে করবো? আমি তো কিছু পারব না।" তো উনি জীবনের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা নিজেই লিখলেন। লিখে আবার ওটা আমাকে মুখস্থ করালেন। করিয়ে আবার একটা টুলের উপরে দাঁড় করিয়ে আব্বা বললেন যে, "তুমি করো, মানে স্পিচ দাও। এটা পুরোপুরি বলো। তুমি মনে করো যে এখানে সব ছাত্রছাত্রীরা আছে, তোমার টিচাররা আছে, তুমি যাতে ভয় না পাও।" তা আমার সেই ও ওই ও মানে সেটা আমি করলাম এবং পরবর্তীতে আমি যখন স্কুলে গিয়ে এটা মানে অংশগ্রহণ করলাম, তখন আমি ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছিলাম। সেই থেকে আমার শুরু। পরবর্তীতে আমার ওই মাদারীপুরে ২৬শে মার্চ, ২১শে ফেব্রুয়ারি এগুলো ইন্টার কলেজ, ইন্টার স্কুল প্রতিযোগিতা হতো। সেগুলোতে আমি অংশগ্রহণ করতাম। তো অংশগ্রহণ করাতে ওখানে আমি বক্তৃতায় ফার্স্ট, সেকেন্ড দুটোর একটা হতাম। ওখানে অনেকে দেখা গিয়েছে ডিগ্রি পাস করা কিংবা ডিগ্রিতে পড়ছে, ইন্টারমিডিয়েটে পড়ছে, অথচ আমি এই 9 এ পড়ছি কিংবা 10 এ পড়ছি। আমি ওদের সাথে প্রতিযোগিতা করছি। তো ওখানে আমি কিন্তু এই পুরস্কারগুলো পেতাম। যেই কারণে আমার মধ্যে একটা ওই স্পিরিট ছিল যে আমি সব জায়গায় মানে আমি আনইজি ফিল করতাম না। অনেকে আছে না মফস্বল শহর থেকে, আমি তো গ্রাম থেকে এসেছি ইডেন কলেজে। তো অনেকে তো অনেক নার্ভাস থাকে, অ্যাডজাস্ট হতে সময় লাগে। আমার ওই ভয়টা ছিল না, কারণ আমি আগে থেকেই যেহেতু এগুলাতে অ্যাটেন্ড করেছি।
তো আমি এসেই ইডেন কলেজের সমস্ত মেয়েদের সাথে মিশে যেতে পারলাম। আরেকটা হলো আমার মা খুব মানে জনদরদি ছিল আর কি। আমার গ্রামের যত লোকজন ছিল তাদের সব খোঁজখবর রাখতো, কে অসুস্থ হয়েছে, কে খেতে পারছে না, কে কোন বাচ্চাটা স্কুলে যাচ্ছে না, এইসব আমার মা খোঁজখবর রাখতেন এবং সহযোগিতা করতেন। তো পরিবার থেকে ওই যে মানুষের প্রতি যে দায়িত্ববোধ, মানুষকে সহযোগিতা করা, ওটা আমি যেহেতু আমার বাবা মাকে দেখেছি, আমি ওইটা ইডেন কলেজে যখন দেখতাম যে একটা মেয়ে অসুস্থ হয়ে গিয়েছে, ওর পাশে যেতাম। ওকে যদি মেডিকেলে নিয়ে যেতে হতো আমি ওকে মেডিকেলে নিয়ে যেতাম। কিংবা একটা মেয়ে হয়তো মাসে বেতন এর শর্ট পড়ে গিয়েছে, টাকা দিতে পারছে না, তো এসে আমার কাছে ধার চাইতো, আমি দিতাম। অথবা একটা মেয়ে মানে করছে, মানে কোনো ঝামেলায় পড়েছে, আমি ওর পাশে গিয়ে ওকে সান্ত্বনা দিতাম। তো এরকম করে করে আমি দেখে গেলাম যে হোস্টেলের মধ্যে খুবই পপুলার হয়ে গেলাম। তো এইটা আবার আমার দল কী করেছে, পিক করেছে। মানে আমি যে এসে রাজনীতি করব এরকম না, কিন্তু দেখা গেল যে আমাদের তখন ছিল ইডেন কলেজের দায়িত্বে ছিলেন শিরিনাপা রোকেয়া হলে চলে গেলেন। চলে যাওয়াতে পুরা মানে ভ্যাকেন্ট হয়ে গেল। তখন সব মেয়েরা, সব ছাত্রদলের মেয়েরা এসে মানে করলো যে আমাকে ইডেন কলেজের দায়িত্ব নিতে হবে, ইডেন কলেজে ছাত্রদলের সভাপতি হতে হবে। এবং আমার ভাই ছিলেন ডাক্তার, ডেন্টিস্ট, উনি ছিলেন আমার লোকাল গার্জিয়ান। তো আমার ভাইয়ের পোস্টিং ছিল না গোপালগঞ্জে, কিন্তু ভাইয়া প্রতি ওই যে সপ্তাহে কিংবা মাসে 2-3 বার করে আমার সাথে দেখা করতেন, কিংবা সমস্যা হলে আমাকে হল থেকে নিয়ে যেতেন। তো ভাইয়া যখন এসছে তখন আমার ওই ছাত্রদলের সব মেয়েরা গিয়ে ভাইয়াকে বললো যে হেলেনকে কিংবা সবাই আর আমার ফ্রেন্ড সার্কেল সবাই বললো যে ওকে রাজনীতি করতে হবে, এবং ও অলরেডি রাজনীতিতে আছে, কিন্তু আমরা ওকে মানে কনভেনার করতে চাই, আর আগামীতে ইডেন কলেজে নির্বাচনে ওকে ভিপি বানাতে চাই। তখন আমার ভাইয়া বললেন যে এটা তো ওর বিষয়, তবে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে, ও যদি রাজনীতি করতে চায় আমার কোনো আপত্তি নেই। আর আমার বাবা তো এটা শুনে খুবই খুশি, কারণ ওনার একটা সুপ্ত বাসনা ছিল যে আমাকে দিয়ে রাজনীতি করাবে। তো আমার ফ্যামিলি খুব সাপোর্ট পেয়েছি, কিন্তু এটা হলো আমার ফার্স্ট ফ্যামিলি, মানে আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, এরা আমাকে ফুললি সাপোর্ট দিয়েছে। কিন্তু আমার পরের স্টেপে ধরেন আমার মানে আমার বাবার ভাইয়েরা কিংবা আমার ইসেরা, তারা অনেকে, আমার 2 চাচা খুব আমাকে করে সাপোর্ট করেছে। কিন্তু এরপরে আবার অনেকে আছে, আমার খালা কিংবা খালাতো ভাই, এরকম মানে যারা আছে একটু দূরের আত্মীয়-টাত্মীয়, এরাও কিন্তু পর্যন্ত অনেক ক্রিটিসাইজ করেছে, কিংবা অনেকেই মানে নেগেটিভ বলেছে, মেয়েরে তো ঢাকায় পাঠিয়েছে, মেয়ে নষ্ট হয়ে গিয়েছে, পলিটিক্স করছে, এ ধরনের। যেটা মানে মেয়েদের ক্যারেক্টার যে করা হয়, মানে ক্যারেক্টার নিয়ে যে টানাহেঁচড়া করা হয়, সেটা আমাকে খুব বেশি ফেস করতে হয়েছে। কিন্তু আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিয়েছে, আর আমার নিজের প্রতি নিজের ভীষণ কনফিডেন্স ছিল। এবং আমি সব সময় একটা জিনিস মাথায় রাখতাম যে আমাকে চুল পরিমাণ কোনো ভুল করা যাবে না। কারণ প্রথমত ধরেন আমার বাড়ি হলো মাদারীপুর, আর দ্বিতীয়ত মানে মাদারীপুর হিসাবে আমি কিন্তু ওই এরিয়া তো জানেনই যে অতীত দিনে, এখন অবশ্য চেঞ্জ হয়েছে, অতীত দিনে বিএনপি কিংবা মানে ওখানে কোনো বড় নেতা ছিল না। আর দ্বিতীয়ত যে আমার বাবা কোনো এমপি না, মন্ত্রী না। তো সব মিলিয়ে হ্যাঁ, আমার ফ্যামিলি থেকে আমি ইকোনমিক্যালি ফুল সাপোর্ট পেয়েছি কিংবা, কিন্তু এইসব কারণে আমাকে কিন্তু নিজের থেকেই সব কিছু করতে হয়েছে। তো এগুলো তো আমি বিভিন্নভাবে ভীষণ প্রতিকূলতার মুখোমুখি হয়েছি, কিন্তু এগুলো যেহেতু আমার নিজের প্রতি কনফিডেন্স ছিল যে আমি কখনো কোনো অবস্থাতেই কোনো ভুল করি নাই আমার জানা অবস্থায়, সেই কারণে আমার এই বিশ্বাস আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে গেছে। আপনি বললেন যে আপনি অনেক প্রতিকূল অবস্থা পার করে এসেছেন, তো বিএনপির একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনি কতটুকু মনে করেন যে নারী ক্ষমতায়ন প্রয়োজন, এবং বিএনপি এটা নিয়ে কীরকম চিন্তা ভাবনা করে, এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কী কী? দেখুন, বিএনপি কিন্তু নারী বান্ধব। বিশেষ করে আপনি ধরেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি সবসময় বিভিন্ন প্রোগ্রামে গিয়ে, জনসভাতে গিয়ে উনি বলতেন আগে এক হাত জাগান, তারপর পরবর্তীতে আর এক হাত জাগান, তারপর হাতে তালি দেন। এটা হচ্ছে
এটা প্রতীকী অর্থে বোঝাতে যে এক এক হাত হচ্ছে পুরুষ, এক হাত হচ্ছে নারী। বাংলাদেশের অর্ধেক হচ্ছে পুরুষ, এক অর্ধেক হচ্ছে নারী। এই নারী যদি পুরুষ নারী সমানভাবে না আগাতে পারে, তা যেমন দুই হাত একত্র হলে যেমন বাজে না, ঠিক একইভাবে পুরুষ পুরুষ এবং নারী সমানভাবে না গেলে বাংলাদেশ উন্নত হবে না, এরকম একটা। এবং সেই কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহিলা বিষয়ক মন্ত্রণালয় করেছিলেন। তারপরে প্রশাসনে আনসার, বিডিপি, এই সমস্ত জায়গায়, ইভেন রাষ্ট্রদূতের মতো জায়গাতেও দেখা গিয়েছে নারীদেরকে তিনি মানে সুযোগ সুবিধা করে দিয়েছেন। তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং সংসদে 10 আসন থেকে তিনি কিন্তু 30 আসন করেছিলেন। তো নারীদেরকে না সমানভাবে না এগোতে পারলে যে দেশ সমানভাবে এগোবে না, সেটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মনে করতেন, এবং সেইভাবেই তিনি তার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন, নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসেন। ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু আমরা দেখেছি যে তিনিও নারীর শিক্ষার ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা রেখেছেন, সেটা তো ওই যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, তারপরে মানে মেয়েদের শিক্ষার বিনিময়ে যে অর্থ প্রদান, উপবৃত্তি, এই সমস্ত যে বিষয়গুলো করেছিলেন, এটা তো আমি মনে করি পৃথিবীতে একটা এক্সাম্পল হয়ে গিয়েছে। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার মনে আছে যে আমাদের এখন যে বর্তমান কমিটি আছে, সেই কমিটি যখন করেন তখন কিন্তু যত বেশি মেয়েদেরকে কমিটিতে নিয়ে আসা যায়, তিনি কিন্তু নিজেই খুঁজে খুঁজে তাদেরকে পদ দিয়েছেন। তো এটা সত্যি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ভীষণভাবে আন্তরিক ছিলেন, কিন্তু আমাদের পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় নারীদেরকে কিন্তু সুযোগ দেওয়া হয় না। দেখেন, আমি 40 বছর রাজনীতি করেছি, আমি ইডেন কলেজের ভিপি ছিলাম, আমি ছাত্র দলের যে সেন্ট্রালের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। মানে আমাকেই প্রথম কিন্তু আমার প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট করেন নারী, এর আগে কিন্তু আর কেউ ছিল না। তো সেটা ছিলাম। পরবর্তীতে আমি মাদারীপুর জেলার বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রায় 8 বছরের মতো পালন করেছি। তার পরবর্তীতে আমি ওখানে সংরক্ষিত আসনের এমপি ছিলাম, এবং আমি সরাসরি নির্বাচনে করেছি 2008 সালে। কিন্তু এরপরও দেখেন যে আমার কিন্তু রাজনীতিতে একদিনেরও কোনো গ্যাপ নেই। এবং আমি বলবো যে 91 থেকে, যখন আমি ভিপি হই, 91 থেকে আজ পর্যন্ত আমি কিন্তু একদম প্রথম ফ্রন্ট সারিতেই আমি রাজনীতি করি। কিন্তু এরপরও দেখা গিয়েছে যে আমাদের সমসাময়িক যারা, কিংবা আমাদের জুনিয়রও যারা, তারা কিন্তু পদে কিংবা বিভিন্ন জায়গায় অনেক দূর করেছে। কিন্তু ওই পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় যাদেরকে দেখা গিয়েছে ম্যাডাম দায়িত্ব দিয়েছে, তারা খুঁজে খুঁজে দেখা গিয়েছে যে ওই কোটার মধ্যে আমাদেরকে ফেলে দেয়। আমাদের তো কোটার মধ্যে ফেলে দেওয়া আমাদের ঠিক না, কারণ আমরা তো পুরুষের সাথে সমান তালে কাজ করেছি। তো এগুলা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সেই জায়গায় আমরা যেমন যুদ্ধ করছি, ঠিক একইভাবে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, তার সহযোগিতা চাচ্ছি। কারণ এই জায়গাগুলোতে আমাদের অনুসারিত অসংখ্য আছে, আমাদের দেখেই তো আবার পরবর্তীতে ছাত্র রাজনীতি যারা আছে, কিংবা মহিলা রাজনীতিতে যারা আছে, তারা তাদেরকে মানে এফোর্ট দেবে কিংবা সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করবে। কারণ আমাদের যদি অগ্রগতি না দেখে, তারা তখন কিন্তু হতাশ হবে, তারা কিন্তু আর এগোতে চাইবে না, তারা অন্য প্রফেশনে যাবে। এখন তো ধরেন অনেক অপশন আছে, সেই জায়গাতে করবে। তো এই জন্য আমি মনে করি যে যার যেটুকু প্রাপ্য, সেটা পুরুষ নারী এই বিবেচনায় না, এটা সবাই আমরা মানুষ, সেই বিবেচনায় তাদেরকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। তাহলে আমি মনে করি যে নারীর অগ্রগতি দেখলে আগামীতে অন্যান্য নারীরা উৎসাহ পাবে। সমসাময়িক আরেকটি প্রশ্ন করি। যেমন দেখা গেল যে এইবারের ঈদের সময় একটা টাঙ্গাইল মহাসড়কে এরকম একটা দীর্ঘ যানজটের সম্মুখীন হওয়া হয়। তো বাংলাদেশের মেয়েদের, নারীদের বলতে গেলে যে স্যানিটাইজেশনের সমস্যাটা অনেক বেশি সমস্যা, এবং এটার জন্য তারা বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি পড়ছে। তো আপনার জেলায় এই নিয়ে আপনি কি ধরনের কাজ করতে চান মেয়েদের স্বাস্থ্য সেবা নিয়ে? আমি দেখেন, আমার জীবনের প্রথম টার্গেট, মানে আমার জীবনের লক্ষ্য হলো 3টি বিষয়কে কেন্দ্র করে। যদিও অনেক কাজ করব, কিন্তু আমার মূল ফোকাস থাকবে 3টা বিষয়। একটা হলো যে
আমার মাদারীপুর আমার যেখানে জন্মস্থান, বিশেষ করে মাদারীপুর দুটা কারণে দুঃখজনক জায়গায় অবস্থান করছে। একটা হলো মাদারীপুর 64টা জেলার মধ্যে সবচাইতে ক্রাইম জেলা হিসেবে বিবেচিত। আর মাদারীপুর আরেকটা কারণে হলো মাদারীপুর সবচাইতে 64 জেলার মধ্যে সবচাইতে গরিব জেলা। আমি এই দুইটা জায়গায় আমি মানে ভীষণভাবে আমি সময় দিয়ে এই জায়গাগুলো যাতে উন্নতি ঘটাতে পারি সেই যেটাই করবো। আর সেকেন্ড যেটা আমি কাজ করতে চাই, আমার আসলে স্টার্টিং এবং আমি এই পর্যন্ত সবচেয়ে বেশি কাজ করেছি এবং যেখানে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং যেখানে আমি মনে করি আমি কিছুটা গর্ববোধ করি যে আমার চাইতে আর কোনো নারী মনে হয় এত বেশি সময় নিয়ে মেয়েদের সাথে কাজ করে নাই। সেই কারণে যেমন ধরেন আমি ইডেন কলেজে আমি 10 বছর আমি ছাত্র রাজনীতি করেছি এবং ভিপি হিসেবে প্রায় আমি 7 বছরের মতো দায়িত্ব পালন করেছি। তা আমি এই 10 বছরে আমি ছাত্র রাজনীতিতে কিংবা ছাত্রনেত্রী মানে ছাত্রী হিসাবে তাদের কি সমস্যাগুলো ফেস করতে হয় আমি যেভাবে জানি সেটা আমার মনে হয় আর কেউ জানে না। আরেকটা হলো যে আমি 10 বছর যাবৎ আমি মহিলা দলেও আছি। তো এই 10 বছর আমি সারা বাংলাদেশের মেয়েদের 10 বছর এর বাইরেও আমি অনেক কাজ করেছি, কিন্তু এই 10 বছর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই কারণে আমি বিশেষভাবে আমি মানে সব কিছু জানি এবং আমার দায়িত্ব আমি একেবারে কী বলবো একেবারে নিখুঁতভাবে আমি পালন করেছি। সেই জায়গায় আমি বলতে পারি আমি মেয়েদের যে সমস্যাগুলো আমি বুঝতে পারবো সেটা আমার মনে হয় খুব কম আর কেউ বুঝতে পারবো বলে আমার মনে হয় না। কাজেই এখানে আমি জানি যে আপনি যেটা বললেন যে এই যে বিশেষ করে যাত্রাপথে এবং শুধু যাত্রাপথে না এমনি তো মেয়েরা ধরেন যে কোনো সময় হতেই পারে যে তারা ঘর থেকে বের হলো একটু ওয়াশরুমে যাওয়া দরকার, কিন্তু সেই ব্যবস্থা নাই। তো এতে তো চরমভাবে স্বাস্থ্য দিতে অনেকেরই কিডনি সমস্যা হয়। তো এই জায়গাতে আমি কাজ করবো ইনশাল্লাহ, এটা আমার মাথায় আছে। এই জায়গাগুলো আসলে সমাধান করা দরকার, কারণ এর কারণে আসলে ভীষণভাবে আমাদের মেয়েরা স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, বিশেষ করে কিডনি সমস্যা ম্যাক্সিমাম মানে আক্রান্ত হয়। এই জায়গাগুলো থেকে আমরা মেয়েদেরকে উদ্ধার করতে চাই, মেয়েদের মানে স্বাস্থ্য ঝুঁকি থেকে তাদেরকে মুক্ত করতে চাই। এখানে আমি ভীষণভাবে কাজ করি। একটু ভিন্ন প্রসঙ্গে আসি। বিএনপি 31 দফা সম্পর্কে আমরা যখন দেখি প্রাথমিক শিক্ষা নিয়ে তারা কাজ করতে চায়। তো প্রাথমিক শিক্ষায় তারা পাশাপাশি আরো একটু যুক্ত করে যে তারা আরো 2-3টি ভাষা এখানে শেখাতে চায় বাচ্চাদেরকে এবং কারিগরি শিক্ষার ব্যবস্থা তারা করতে চায়। এটা আসলে কতটুকু আমাদের দেশের প্রেক্ষাপটে বাস্তবায়ন করা সম্ভব বলে আপনি মনে করেন? অবশ্যই বাস্তবায়ন করা সম্ভব। এখন আমাদের আন্তরিকতা দরকার। আমাদের দেশের এখন ধরুন সত্যি কথা কি কারিগরি শিক্ষাটা খুবই দরকার, কারণ আমাদের দেশে আমার মাদারীপুরই বলি ইয়াং জেনারেশনটা এখন কিন্তু সব বিদেশমুখী। সেটা আপনি বলেন যে উচ্চশিক্ষা যারা নিচ্ছে তারাও যেমন বিদেশমুখী এবং যারা শিক্ষা গ্রহণ করে নেই তারাও বিদেশমুখী। আমার মাদারীপুরে খুব কম খুঁজে পাবেন যে তারা মাদারীপুরে অবস্থান করছে এবং দেখা গেল কলেজে ভর্তি হলো তারপর বলে কি পড়াশোনা করছে না, বলে যে না আমি তো বিদেশে চলে যাবো, আমি ইটালি চলে যাবো, আমি মিডল ইস্টে চলে যাবো, এরকম মানে অথবা আর একটু ভালো ছাত্রছাত্রী যারা তো বলছে আমরা পড়াশোনা করে তো আমরা বাইরে উন্নত শিক্ষা নিতে যাব, আমেরিকায় যাব না কানাডায় যাব না ইংল্যান্ডে যাব অস্ট্রেলিয়ায় যাব, মানে মোট কথা তারা বিদেশে চলে যাবে। তো এখন আমরাও তো ধরেন আমার ফ্যামিলির আমার ভাই বোন 90 থেকেই আমেরিকাতে থাকে, সে কারণে আমাকেও বিদেশে যেতে হয় এবং বিভিন্ন কারণে আমার যাওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে যেটা দেখতে পাই যে এই যে একটা ব্যাপক সংখ্যক যে আমরা মানে কম শিক্ষিত যারা যাচ্ছে তারা কিন্তু দেখা যায় একজন ইন্ডিয়ান নাগরিক যেভাবে গিয়েই একটা ভালো জব পেয়ে যায়, আমাদের বাংলাদেশিরা কিন্তু সেই জবটা পাচ্ছে না। এবং আমাদের ম্যাক্সিমাম আপনি সৌদি আরবে গেলে তো আপনার ভীষণ খারাপ লাগবে, বিশেষ করে যখন আপনি মক্কা মদিনাতে যাবেন, ওখানে যত ওয়ার্ড জব যা সব কিন্তু বাঙালিরা করছে এবং ম্যাক্সিমাম সময় ওরা কিন্তু যখন বাংলা ভাষায় আমরা কথা বলি ওরা কিন্তু অ্যাভয়েড করে যায়, মানে এত ওয়ার্ড জব যে পরিচয়ই দিতে চায় না। তো আর দেখা যাচ্ছে ইন্ডিয়ান মুসলিম যারা কিংবা ইভেন শ্রীলঙ্কার মুসলিম যারা
ওরাও কিন্তু ভালো ভালো করছে, কারণ ওদেরকে কারিগরি শিক্ষা দেওয়া হচ্ছে। ল্যাঙ্গুয়েজের কথা যেটা বললেন, যে ওরা ইংরেজি ভাষাটা খুব ভালো জানে দেখে ওরা যেই কিন্তু ভালো জব পেয়ে যাচ্ছে। কাজেই আমার মনে হয় যে আমাদের মূল সম্পদ হলো মানব সম্পদ। হ্যাঁ, আমাদের এই মানব সম্পদটাকে যদি আমরা প্রকৃত অর্থেই যদি কারিগরি শিক্ষা দিতে পারি এবং কয়েকটি ভাষায় যদি আমরা ওদেরকে মানে শিক্ষিত করে গড়ে তুলতে পারি, তাহলে এরাই বিদেশে গিয়ে প্রচুর ভালো ভালো জব করবে এবং বাংলাদেশে প্রচুর রেমিটেন্স পাঠাবে। সেই কারণেই এই 31 দফার মধ্যে এই প্রস্তাবটি নিয়ে আসা হয়েছে। আপনি বলেন যে বিদেশে যে এই ব্যবস্থাটা করা যায়, আমাদের বাংলাদেশে থেকে এই আমাদের জনসম্পদকে কাজে লাগানো যায় কিনা, এটার কতটুকু স্কোপ আমাদের বাংলাদেশে আছে, এবং এটার জন্য আমাদের আসলে কি কি করা উচিত নেক্সট প্রজন্মের ক্ষেত্রে? আমাদের বাংলাদেশেও তো করতে হবে। ধরেন আপনি এখন যে আমাদের কৃষি ব্যবস্থা আছে, এটাকে তো আরও উন্নত করতে হবে। সে আমরা যত বেশি উন্নত করতে পারবো, ততই বেশি এখানে কিন্তু আমি আমার আমার জনগণকে বেশি প্রোভাইড করতে পারবো। আমাদের যে ইন্ডাস্ট্রি, গার্মেন্টস সেক্টর আছে, আমরা বলি যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, কিন্তু চায়না ধরেন 80 না 90%, আর বাংলাদেশ হয়তো 7 অথবা 8%। তো এইটা তো আর দ্বিতীয়, এইটাকে আমরা আরও ডেভেলপ করতে পারি। তা এইগুলা যদি আবার আমরা বিভিন্ন এই যে বিশেষ করে এই যে ক্ষুদ্র যে শিল্পগুলো আছে, এইগুলার মধ্যে দিয়ে আমরা আমাদের যে তরুণ প্রজন্ম আছে তাদেরকে উদ্যোক্তা বানাতে পারি। আমাদের আগামী প্রজন্ম কিছু তো আছে যে বিদেশ থেকে অনেক ভালো ভালো শিক্ষা নিয়ে আসছে, তারা আসলে দেশের জন্য ব্যাপক কিছু করতে চাচ্ছে। তাদেরকে আমরা যদি ধরেন আইন শৃঙ্খলা, আমাদের এখানে যেটা বলে যে ভালো ভালো যারা উন্নত শিক্ষা নিয়ে আসে, তারা কিন্তু আবার বেশি দিন না থেকে ব্যাক করে। কারণ প্রথমত বাংলাদেশে যেটা হয় যে ঢাকা শহরের যে যানজটটা, এখানে একটা বিরাট সময় কিন্তু মানুষের এই রাস্তাতে চলে যায়। একটা কাজ ধরেন উত্তরা থেকে একজন যদি একটা কাজ করতে সচিবালয়ে যায়, সে কিন্তু দ্বিতীয় আর কোনো কাজটা করতে পারে না। তো আমরা যদি এই যে এই যানজটটা কমিয়ে ফেলতে পারি, তাহলে তো একটা লোক তার প্রত্যাশিত যেই কাজগুলো আছে সেগুলো করতে পারবে। তারপরে ধরেন আরেকটা বলা হয় যে এই যে ইসের কী জানি প্রশাসনিক যে জটিলতা, এই জায়গায় তো চরম দুর্নীতি আছে। এই দুর্নীতি থেকে যদি আমরা প্রশাসনটাকে মুক্ত করতে পারি, তাহলেও কিন্তু মানুষের সবার আগ্রহটা বাড়বে। এরকম আমাদের অনেকগুলা জায়গায়। তারপরে ধরেন আইন শৃঙ্খলার যে আমাদের পুলিশ প্রশাসন আছে, এটাও অনেক ভীষণভাবে বিতর্কিত এবং দুর্নীতিগ্রস্ত। এই জায়গাটা স্বচ্ছ যদি করতে পারি, একজন লোক যদি কোনো রকমের ঝামেলায় পড়ে, সে যদি আইনের আশ্রয় নিতে চায়, সেখানে গিয়ে এখন দেখা যায় যে আরও সে বিপদে পড়ে যায়। তো তখন কিন্তু আর কেউ আইনের আশ্রয় নিতে যায় না। এই ঘাটতিগুলো যদি আমরা পূরণ করতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের এখানে আমাদের যে মানে তরুণ প্রজন্ম আছে, নতুন প্রজন্ম যারা আসবে, তাদেরকে আমরা ব্যাপকভাবে মানব সম্পদে পরিণত করতে পারবো। আর শেষ প্রশ্ন এটি করতে চাই, আগামীর বাংলাদেশকে আপনি কিভাবে দেখেন? আমি খুবই হোপফুল। আমাদের বিশেষ করে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের চিন্তা চেতনা, এবং তিনি যেভাবে দীর্ঘ বছর, আসলে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তো আমি চিনি 91 থেকে। 91-এর যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু নির্বাচনী পরিচালনার দায়িত্বে ছিলেন। তো আমারও দায়িত্ব পড়েছিল ইডেন কলেজের পক্ষ থেকে গুলশান, তারপরে তেজগাঁ, তারপরে ইডেন লালবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, এইসব এরিয়াগুলোতে কাজ করার। তো আমি সেই থেকে আমাদের একদিন যে আমি জনাব তারেক রহমানকে আমি চিনি। পরবর্তীতে আমি মাদারীপুর জেলার যখন সেক্রেটারির দায়িত্বে ছিলাম, তখন 2001 ছিল, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তো সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। তো তিনি তখন থেকে কিন্তু তৃণমূল পর্যায়ের, আপনারা জানেন যে তৃণমূল প্রতিনিধি সভাগুলো যে করতেন, ইউনিয়ন প্রতিনিধি সভা, পৌরসভা, উপজেলা, জেলা, বিভাগীয়, তো এই সব মিলিয়ে আমার কিন্তু দীর্ঘ সময় আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কাজ করার সুযোগ হয়েছিল, যেহেতু আমি মাদারীপুর জেলার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম। তো সেটা একটা, আর এই দীর্ঘ 17 বছর একটা উন্নত দেশে থেকেছেন,
এবং তিনি একদম কাছ থেকে প্রত্যেকটা মানুষের মানে যদিও তিনি দূরে থেকেছেন কিন্তু সবচাইতে কাছে মানুষের গিয়েছেন, কারণ সেটা তিনি প্রত্যেকটা বিষয়কে তিনি মাথায় নিয়েছেন এবং প্রত্যেকটা বিষয়কে মাথায় নিয়ে প্রত্যেকটা নাগরিকের সাথে তিনি পার্সন টু পার্সন কন্ট্যাক্ট করেছেন। এই সব মিলিয়ে আমি মনে করি যে ভীষণ অভিজ্ঞতাপূর্ণ এবং তিনি রাজনীতির একটা মারাত্মক নষ্ট দিকও যেমন দেখেছেন এবং ভালো দিক তার আছে, তার বাবার এবং তার মায়ের দুটা এই ভালো দিকের মধ্যে তার জন্ম হয়েছে। তো এই সব মিলিয়ে তিনি আমি মনে করি যে আগামী দিনে একটা পারফেক্ট লোক। এই বাংলাদেশের যেই মানে ফ্যাসিস্টরা বাংলাদেশকে যেই একেবারে বিপদের দিকে ঠেলে দিয়েছিল কিংবা বাংলাদেশকে ধ্বংস করার যেই জায়গাগুলোতে নিয়ে গিয়েছিল, সেখান থেকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানই এই বাংলাদেশকে রক্ষা করতে পারবে। কাজেই আমি খুব আশাবাদী। গতকালকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের টকশোতে যারা আলোচক হিসেবে যায় তাদেরকে নিয়ে একটা সেমিনার করেছেন, তার সেখানে যে বক্তব্য শুনেছি সব মিলিয়ে আমি খুবই আশাবাদী। তবে এটা ঠিক যে বাংলাদেশের মানুষদেরকেও তাকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে, তিনি যাতে ভালো কাজগুলো করতে পারে।